প্রতিটা মানুষের জীবনে এমন কিছু মানুষ নিশ্চয়ই থাকে যাদের কথা কিছুতেই অমান্য করা যায় না। আমার জীবনেও এমন একজন মানুষ আছে, আমার ছোট মামা। এই একটা মানুষকে বড় সমীহ করে চলি। ছোট মামা মানে আমার কাছে একটা অন্যরকম আবেগ। কারণটা পরেই বলবো বরং। ছোট মামা অনেক দিন ধরেই বলছিল, ভাগ্নে একদিন আয় এখানে। বদলি হয়ে এলাম 6 মাস হয়ে গেল। 6 মাসে একবারও তো এমুকো হলি না। দারুণ জায়গা ভাগ্নে, এলে তো দারুণ লাগবে। যাব মামা, এখন অফিসে টাইট শিডিউল চলছে, একটু ছুটি বাগাতে পারলেই যাব। আমিও মকায় আছি, বুঝলে তো। ঠিক আছে ভাগ্নে, অপেক্ষায় থাকলাম। রাখি এখন, হ্যাঁ। অবশেষে দিন 10 ছুটি ম্যানেজ করে আজ বিকেলেই মাঝের গ্রামে ট্রেন ধরেছিলাম। ছোট মামাকে ফোন করে খবরটা দিতেই মামা আনন্দে লাফিয়ে উঠেছিল। আরে জিও ভাগ্নে, সাব্বাস। আয় আয়, আই এম ওয়েটিং। আমার থেকে বছর 5 বড় ছোট মামা পেশায় একজন লাইব্রেরিয়ান। অমন দজ্জাল স্বভাবের মানুষটা কিভাবে যে এমন স্বভাব বিরুদ্ধ চাকরিটা মুখ বুজে করে যাচ্ছে, সেটাই আমার কাছে বড় বিস্ময়ের। মাঝের গ্রাম স্টেশনে নেমে হাঁটা পায়ে রেলবাজারটা পার করে আর একটু নাক বরাবর এগিয়ে মাঝের গ্রাম চন্দ্রমল্লিকা স্মৃতি লাইব্রেরির সামনে এসে দাঁড়ালাম। ছোট লাইব্রেরিটার সদর দরজায় তালা মারা। পকেট থেকে ফোনটা বার করে ছোট মামাকে ফোন করলাম। হ্যালো, আরে কি ব্যাপার, তোমার লাইব্রেরি তো বন্ধ? আরে দূর ঘাটের মরা, লাইব্রেরিতে গিয়ে কি করবি? রাত 8টার সময় লাইব্রেরি খোলা থাকে? তাহলে? লাইব্রেরির পাশ দিয়ে দেখ রাস্তা চলে গেছে, ওটা দিয়ে চলে আয় আমার কোয়ার্টারে। ও, আসছি, দাঁড়াও। হ্যাঁ, তারপর বল, খবর কি? এই যে চলে যাচ্ছে। চলে যাচ্ছে? কেন? হ্যাঁ, এইটা তো দৌড়নোর বয়স ভাগ্নে। এই বয়সে চলে যাচ্ছে বললে তো চলবে না ভাগ্নে। কাজের প্রচণ্ড চাপ মামা। ঘুম থেকে উঠেই অফিস, অফিস থেকে ফিরেই ঘুম, এইভাবেই চলছে। তোমার মতন সুখের চাকরি হলে তো কথাই ছিল না। সারা দিন কোয়ার্টারে ঘুমোচ্ছ, বিকেলে গিয়ে লাইব্রেরি খুলে চুপচাপ বসে থেকে 7টা বাজলেই তালা লাগিয়ে কোয়ার্টারে চলে আসছো। এমন সুখের চাকরি কয়জনের হয় মামা? হ্যাঁ, তুই একদিক থেকে ঠিকই বলছিস। চাকরিটা সুখেরই ছিল, বুঝলি। তেমন চাপ বলতে কিছুই নেই। এখন তো তেমন একটা পড়ুয়ারা আসেও না। মাসের শেষে মাইনেটা টাইম মতো ঠিক পেয়ে যায়। সবই ঠিক ছিল, কিন্তু কিন্তু আবার কি? বাদ দে, সেসব কথা পরে হবে। তুই জার্নি করে এসেছিস, যা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আর রাতে কি খাবি বল? তোমার হাতের রান্না তো অমৃত মামা, তুমি যা রান্না করবে তাই খাবো। ওরে মামা, এ কি করেছো? আরে এত কিছু খাওয়া যায় নাকি? আরে খা, তোর দৌলতে অনেকদিন পর আমারও একটু ভালো মন্দ রেঁধে খাওয়া হলো। নিজের একার খাওয়ার জন্য আর ভালো মন্দ রান্না করতে ইচ্ছে হয় না, বুঝলি। নে হাত লাগা, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। দারুণ হয়েছে মামা, তোমার হাতের রান্না সে একই রকম থেকে গেল। মামা, বলছিলাম কি, ওটার ব্যাপারে এবার অন্তত কিছু ভাবো। কোনটা বলতো? আরে ওই যে আমার মামি আনার ব্যাপারটা। আরে ধুর, দিব্যি ভালো আছে। সেদের চাল ঘাড়ে নেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। যখন যা হচ্ছে তাই করছি, যেখানে খুশি যাচ্ছি, তেলে জলে ভালোই আছি বস। কোনো চাপ নেই, কোনো বাধা বিপত্তি কিচ্ছু নেই। এত সুখের জীবন কেন বিপদ বাড়াতে যাব বল দেখি? বিপদ বাড়ানো? তা নয় তো কি, বিবাহ। এই বিবাহের ফুল ফর্ম বলতো কি দেখি? কি? বিপদ বাড়ানো হলো, সংক্ষেপে বিবাহ, বুঝলি। বুঝলাম, তুমি আর বদলাবে না। নে এবার হাত চালিয়ে খা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। বাইরে থেকে দেখে বোঝাই যায় না মামা, তোমাদের লাইব্রেরির বইয়ের কালেকশন এত। ওই থাকাই সার। মাসে হাতে গোনা 2-1 আসে, সব বইয়ের পাহাড় ওরকম চুপচাপ পড়েই থাকে। তবে আমার কিন্তু পড়তে এখনও দারুণ লাগে। তাই নাকি? হ্যাঁ মামা, সুযোগ পেলেই আমি কিন্তু একটা উপন্যাস নিয়ে বসি। এই তো রিসেন্টলি নারায়ণ মণ্ডল নামে একজন লেখকের লেখা একটা উপন্যাস
এক ছিল ইছামতি পড়ে শেষ করে, এখন ওনারই ছিন্নমূল নামে আর একটা উপন্যাস নিয়ে বসেছি। ভদ্রলোকে লেখার হাতটা দারুণ। তাই নাকি? ঠিক আছে, দাঁড়া, তাহলে তোকে একটা ভালো বই দি বরং। এক কাজ কর, তুই ভেতরে যা, গিয়ে দেখ দ্বিতীয় সারির 3 নম্বর লাইনের একদম মাঝামাঝি সুনীল গাঙ্গুলির একা এবং কয়েকজন নামে একটি উপন্যাস আছে, ওটা নিয়ে আয়। তোর পড়ে দারুণ লাগছে। দ্বিতীয় সারির 3 নম্বর লাইন তো এইটা, কিন্তু একা এবং কয়েকজন নামে তো কোনো বই এখানে দেখছি না। না, নেই তো। মামা কি তাহলে ভুল নাম বলল? এই বইটা খুঁজছেন বুঝি? পেছন ফিরে দেখলাম একটি অষ্টাদশী যুবতী পেছনে এসে দাঁড়িয়েছে, তার হাতে সুনীল গাঙ্গুলির একা এবং কয়েকজন। হ্যাঁ, এই বইটাই তো। কিন্তু বইটা আমার এখনো পুরোটা পড়া হয়নি। আপনি নিন, কিন্তু কালকেই আবার আমাকে ফেরত দেবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি? আমি চন্দ্রা। চলি, হ্যাঁ, আমার একটু কাজ আছে। বইটা কিন্তু আপনি আমাকে কালকেই মনে করে ফেরত দেবেন। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই মেয়েটা সোজা হেঁটে চলে গেল। ফিরে আসতেই মামা বলল, এই তো পেয়েছিস দেখছি। হ্যাঁ, ওই তো, ওই মেয়েটার কাছেই ছিল। ও দিয়ে বলল ওর এখনো পড়া হয়নি, কালকেই ওকে ফিরিয়ে দিতে হবে। কোন মেয়েটা? আরে এই তো, এইমাত্র যে মেয়েটা বেরিয়ে গেল, তুমি দেখোনি নাকি? দেখলাম ছোট মামার মুখ চোখ কেমন গম্ভীর হয়ে গেল। কয়েক মুহূর্ত চুপ থেকে তারপর ছোট মামা তার স্বভাব বিরুদ্ধ গম্ভীর গলায় বলল, চল ভাগ্নে, 7টা তো বাজতেই চললো, লাইব্রেরি বন্ধ করে বাড়ি ফিরে যাই চল। ছোট মামার এমন গম্ভীর স্বভাব আমি আগে কোনোদিনও দেখিনি, তাই আর কোনো প্রশ্ন করবার সাহস পেলাম না। তা মামা, এখন আর মাছ ধরতে যাও না? কে বলেছে যাই না? শনি রবিবার করে যাই। আজ দুপুরে যে কাতলা মাছের কালিয়াটা চেটে বুটে খেলি, ওটা তো গতকালই বাউর থেকে ধরা। তাই নাকি? তা আমি তো সপ্তাহখানেক আছি, এর মধ্যে যাবে তো? নিশ্চয়ই, তুই আমার বড়শিতে কেঁচো গেঁথে দিবি। হুম, একদম না, ওসব কেঁচো ফেঁচো একদম না। কেন? এই তো বছর আগেও বড়শিতে কেঁচো গাঁথতি, মনে নেই? বর্ষার সময় মাছ ধরতে যাওয়ার আগে গোবরের গাদা থেকে তারপরে কলা গাছের নিচ থেকে তুই কেঁচো তুলে আনতি, পুকুর থেকে গুগলি শামুক তুলে ফাটিয়ে হাত দিয়ে কেটে কেটে মাংস বের করে বড়শিতে গাঁথতি। আরে ধুর, সে যখন করেছি তখন করেছি। এখন ভাবতে গেলেই গা গুলোয়। তুমি কি এখনো আগের মতন সেই কেঁচো গুগলি দিয়ে মাছ ধরো নাকি? আরে না পাগল, তোর সাথে একটু মজা করছিলাম, এখন আলাদা ব্যবস্থা আছে। তাহলে ঠিক আছে। নে এখন শুয়ে পড়, রাত 10টা বাজতে চললো। মামা, আর একটা কথা। কি বল? মামা, আজ লাইব্রেরির ওই মেয়েটা। ওসব কথা এখন থাক, পরে হবে কোন, এখন রাত হয়েছে। সকালে আজ আর মামা ঘুম থেকে ডাকলো না, তাই উঠতেও বেশ দেরি হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 8:30 বেজে গেছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে বাইরে বেরিয়ে এলাম, কিন্তু ছোট মামাকে কোথাও দেখতে পেলাম না। পকেটে ফোনটা বেজে উঠল, মামার ফোন। হ্যাঁ বলো, সকাল সকাল কোথায় চলে গেলে? আরে আর বলিস না, সকাল সকাল পাড়ার ক্লাবের ছেলেরা এসে বিছানা থেকে তুলে নিয়ে গেল। হ্যাঁ, সে কি? কেন, মারবে নাকি? আরে দূর, ক্রিকেট ম্যাচ আছে, আমাকে আগেই বলে রেখেছিল, আমি যে ভুলে মেরে দিয়েছিলাম, বুঝলি তো। সত্যি তুমি পারোও বটে। শোন না, তোকে আমার একটা কাজ করতে হবে, বুঝলি? তুই বিকেল 3টের সময় লাইব্রেরিটা খুলে বসবি, আমার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে। বিকেলে লাইব্রেরিতে একা এবং কয়েকজন উপন্যাসটা নিয়ে বসলাম। গতকাল রাতে বেশ কিছুটা পড়েছি, বেশ ভালোই লাগছে। মনোযোগ দিয়ে কয়েকটা লাইন সবেমাত্র পড়েছি, এর মধ্যে হঠাৎ শুনলাম, এই যে আপনার বইটা এখনো পড়া হয়নি। কালকের সেই মেয়েটার গলা। কিন্তু কোথায় সে? বললাম, আপনি কোথায়? আশ্চর্য, আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি। আমাকে দেখতে পাচ্ছেন না আপনি? না তো, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি কি ভেতরে কোথাও লুকিয়ে আছেন? দেখুন, ছেলে মানুষই করবেন না প্লিজ। আপনি সামনে আসুন। কি আশ্চর্য, আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি, আপনি সত্যিই আমাকে দেখতে পাচ্ছেন না? এরপর খেয়াল হলো কিছু একটা অলৌকিক ব্যাপার হয়তো ঘটছে। আওয়াজটা কিন্তু ঠিক আমার সামনে থেকেই আসছে। মেয়েটা সত্যিই আমার সামনে থেকে কথা বলছে, অথচ আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এইবার দেখুন তো, দেখতে পাচ্ছেন? এতক্ষণে আমার সারাটা শরীর ভয়ে ঠকঠক করে কেঁপে উঠল। অবাক হয়ে লক্ষ্য করলাম একটা নীলছে আলোর বলয়
ধীরে ধীরে আমার আচ্ছা, চোখের সামনে আচ্ছা, ফুটে উঠছে। এইবার? সেই নীলাভ আলোর এইবার বলয়টার দেখুন ভেতর তো, থেকেই যেন কথাগুলো দেখতে বেরোচ্ছে। পাচ্ছেন? না না না, আমি কিছু দেখতে পাচ্ছি না। কে আপনি? আমি চন্দ্রা, চন্দ্রমল। কিছু একটা সে বলতে যাচ্ছিল হয়তো, কিন্তু তার বলা হলো না। তার আগেই বাতাসে যেন মিলিয়ে গেল সেই নীলাভ আলোর বলয়। গুড মর্নিং। মামা, কি রে অমক, লাইব্রেরিতে কি দেখে অজ্ঞান হয়ে গেছিলি? মামা, মামা, তুমি ভাবতে পারবে না কি দেখেছি। আজকের পর আর দেখা যাবে না তাকে। কাকে? তার মানে তুমি সব জানো? জানি। ওর নাম চন্দ্রমল্লিকা। ও এই বাড়িরই মেয়ে ছিল। আজ থেকে 1.5 বছর আগে মারা যায় চন্দ্রমল্লিকা। ওর নামেই এই লাইব্রেরি, চন্দ্রমল্লিকা স্মৃতি পাঠাগার। কি বলছো এসব? কিভাবে মারা গিয়েছিল চন্দ্রমল্লিকা? চন্দ্রমল্লিকা ছিল লেখাপড়া অন্তপ্রাণ। MA পাশ করার পর ওর বাবা নিশিকান্ত চৌধুরী ওর জন্য বিয়ের সম্বন্ধ দেখতে থাকে, কিন্তু চন্দ্রা আরও পড়তে চায়। এই নিয়ে বাবা মেয়ের মধ্যে গন্ডগোল। শোনো বাবা, তুমি কিন্তু বিয়ের জন্য আমাকে এরকম ভাবে জোর করতে পারো না। আমি আরো পড়তে চাই। হ্যাঁ, তা পড়তে কে বারণ করেছে? বিয়ের পর যত খুশি পড় না। ওরকম মনে হয় বাবা, বিয়ের পরে আর পড়া হয় না। শোনো, আমি অত কথা বলতে পারছি না। আমি এখন বিয়ে করব না, ব্যাস। আর এই নিয়ে একদম আমাকে আর জোর করতে আসবে না। তার পরিণাম কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। তবুও ওর বাবা ওর জন্য এক প্রকার জোর করেই বিয়ে ঠিক করে। রাগে অভিমানে বাড়িতেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল চন্দ্রমল্লিকা। মেয়ের মৃত্যুর পর নিজের ভুল বুঝতে পারে নিখিলেশবাবু। মেয়ে পড়তে ভালোবাসত, তাই নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে নিজের এই বাড়িটাকেই দান করে দেন পাঠাগার করার জন্য। মেয়েটার নামে হয় পাঠাগারটার নামকরণ, চন্দ্রমল্লিকা স্মৃতি পাঠাগার। কিন্তু কোনো লাইব্রেরিয়ান এই লাইব্রেরিতে টিকতে পারেনি। মৃত্যুর পর চন্দ্রমল্লিকার আত্মা এই লাইব্রেরিতেই থাকতো সারাক্ষণ। তার অস্তিত্ব টের পেয়ে একে একে সব লাইব্রেরিয়ানরা একদিনও টিকতে না পেরে লাইব্রেরি ছেড়ে পালিয়ে যায়। তাহলে তুমি? তোর এই ছোট মামাকে তুই ভালো করেই চিনিস। ভূতের ভয় পাওয়া বান্দা এই পরেশ মল্লিক না, বরং দিনে দিনে তার সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। এই বন্ধুত্ব ধীরে ধীরে অপার্থিব প্রেমের পথে হেঁটে যায়। মামা, এবার বুঝলি কেন এখনো বিয়ে করিনি? পেতনিটাকে যে বড় বেশি ভালোবেসেছিলাম। হাড় পাঁজরের ঊর্ধ্বে গিয়ে, শরীর ভাষার ঊর্ধ্বে গিয়ে অর্ঘ্যতুল্য ফুলের কাছেই নির্মোহ হাত বাড়িয়েছিলাম। মামা, তবু ওকে মুক্তি দিলাম কাল। প্রেতাত্মা হয়ে ওকে আর আটকে রাখলাম না। তার মানে তুমি কালকে খেলতে যাওনি? আমার ধারণা কালকে তুমি গয়াতে গিয়েছিলে। খুব কষ্ট হচ্ছিল জানিস ভাগ্নে, মেয়েটাকে আর কোনোদিন দেখতে পাবো না এই ভেবে। তবু ছোট মামা একটা দীর্ঘশ্বাস ফেললো। দেখলাম ওর চোখ ছলছল করছে। এই দেখেছিস, জল খাবার বসিয়ে এসেছি, বোধহয় পুড়ে গেল। বস, আসছি এক্ষুনি। ছোট মামা রান্নাঘরের দিকে চলে গেল। ছোট মামা কান্না লুকোচ্ছে। মানুষটার প্রতি আমার বিস্ময় যেন আকাশ ছুঁয়ে গেল।